ফেব্রুয়ারি ৬ সংস্কার কমিশনের পূর্ণাঙ্গ সুপারিশ প্রকাশ, জানালেন আইন উপদেষ্টা। প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক। এই সংস্কার কমিশনের প্রধানরা মিলে সংস্কার কার্যের ক্ষেত্রে আশু করণীয় কি আছে, মধ্যমেয়াদে কি আছে, বা ভবিষ্যতে নির্বাচনের পরে যদি তারা কিছু করতে চায় সেটা কি আছে, সেটা ৬টা কমিশন মিলে একটা সর্বসম্মত সুপারিশনামা পেশ করবেন। হাসিনা সরকারের ঘনিষ্ঠরা বিদেশে অর্থ পাচার করেছে, জানালেন প্রধান উপদেষ্টা। ফেরতে সহায়তার আশ্বাস কানাডার। নির্ধারিত ঠিকানায় আওয়ামী লীগের গবেষণা সেল সিআরআই এর অস্তিত্ব পায়নি দুদক। ৩৫ কোটি টাকার এফডিআর এর সন্ধান। আইএফআইসি ব্যাংকে সিআরআই নামক প্রতিষ্ঠানটির নামে একটি ৩৫ কোটি ২১ লক্ষ টাকার এফডিআর রয়েছে। এই সংক্রান্তে বিভিন্ন ব্যাংক থেকে আরও তথ্যাদি সংগ্রহ করা হচ্ছে। সংস্কার প্রস্তাবনা বাস্তবায়নে প্রয়োজন নির্বাচিত সরকার, বলছে বিএনপি। ধোঁয়াশা তৈরি না করে দ্রুত নির্বাচন দেওয়ার আহ্বান। আমাদের মধ্যে রেখে গেছে, আমাদের উপর ছেড়ে গেছে। আমরা এই কিতাবের ওয়ারিস, এই দ্বীনের ওয়ারিস। এবং তুরাক তীরে চলছে জুবায়েরপন্থীদের দ্বিতীয় পর্বে ইজতেমা। ইবাদত বন্দিগিতে মশগুল মুসল্লিরা, আখিরে মোনাজাত কাল। সংবাদ রাতে দেখছিলেন একেএসটিএম টিভির সংবাদ শিরোনাম, সঙ্গে আছি আমি শারমিন নাজি। এবারে বিস্তারিত। আগামী ৮ ফেব্রুয়ারি ৬ সংস্কার কমিশনের পূর্ণাঙ্গ প্রতিবেদন প্রকাশ করা হবে। আর এইসব প্রতিবেদন নিয়ে ফেব্রুয়ারির মাঝামাঝিতে রাজনৈতিক দল ও জুলাই গণ অভ্যুত্থানের পক্ষের দলগুলোর সঙ্গে আলোচনা ও সমঝোতার ভিত্তিতে জাতীয় ঐক্যমত কমিশনের যাত্রা শুরু করবে। মঙ্গলবার সন্ধ্যায় এক ব্রিফিংয়ে এসব তথ্য জানান আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। এর আগে সংস্কার কমিশন প্রধানদের সঙ্গে বৈঠক করেন প্রধান উপদেষ্টা। তারেক মাহমুদ সুজনের প্রতিবেদন। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতায় আসা অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়ার পরপরই দেশের বিভিন্ন ক্ষেত্রে সংস্কারের ঘোষণা দেয়। ১১ সেপ্টেম্বর জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে ৬টি সংস্কার কমিশন গঠনের ঘোষণা দেন প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস। পরে আরও ৫টি সংস্কার কমিশন গঠন করা হয়। কমিশনের কথা বলেছি, সেই কমিশনকে অ্যাক্টিভেট করব আমরা। বিভিন্ন মহলের সঙ্গে আলোচনার মাধ্যমে গেল ১৫ জানুয়ারি প্রধান উপদেষ্টার কাছে প্রতিবেদন জমা দেয় নির্বাচন কমিশন, দুর্নীতি দমন কমিশন, পুলিশ এবং সংবিধান সংস্কারে গঠিত ৪টি কমিশন। বুধবার প্রতিবেদন জমা দেবে জনপ্রশাসন ও বিচার বিভাগ সংস্কার কমিশন। মঙ্গলবার এই ৬ কমিশনের প্রধানের সঙ্গে বৈঠক করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এ নিয়ে বৈঠকে পূর্ণাঙ্গ প্রতিবেদন নিয়ে আলোচনা হয়। বৈঠক শেষে ফরেন সার্ভিস একাডেমিতে ব্রিফ করেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। জানান, আগামী ৮ ফেব্রুয়ারি ৬ সংস্কার কমিশনের পূর্ণাঙ্গ প্রতিবেদন প্রকাশ করা হবে। সংস্কার কমিশনগুলোর পূর্ণাঙ্গ রিপোর্ট আমরা আশা করছি ৮ ফেব্রুয়ারি প্রকাশ করা হবে। ৮ ফেব্রুয়ারি একই সাথে ৬টা কমিশন মিলে একটা সর্বসম্মত সুপারিশনামা পেশ করবেন। এসব প্রতিবেদন নিয়ে ফেব্রুয়ারির মাঝামাঝিতে রাজনৈতিক দল ও জুলাই গণঅভ্যুত্থানের পক্ষের দলগুলোর সঙ্গে আলোচনা ও সমঝোতার ভিত্তিতে জাতীয় ঐক্যমত্য কমিশন যাত্রা শুরু করবে। এরপর রাজনৈতিক দল গণঅভ্যুত্থানের পক্ষের সকল শক্তির সাথে আলোচনা এবং সমঝোতা ক্রমে জাতীয় ঐক্যমত্য কমিশনের প্রথম আনুষ্ঠানিক বৈঠক অনুষ্ঠিত হবে। সমঝোতা ও ঐক্যমত্যের ভিত্তিতে সংস্কার কার্যক্রম চলবে বলেও জানান আইন উপদেষ্টা। সমঝোতা ক্রমে। তারেক মাহমুদ সুজন, দেশ টিভি, ঢাকা। দেশ থেকে পাচার হওয়া শত শত কোটি ডলার ফেরতে কানাডার সহযোগিতা চেয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। মঙ্গলবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় কানাডার হাই কমিশনার অজিত সিং এর সঙ্গে বৈঠকে এই সহায়তা চান তিনি। বলেন, শেখ হাসিনা সরকারের সহযোগী ধনী ব্যক্তি, রাজনীতিবিদ ও তাদের ঘনিষ্ঠজনরা বিদেশে অর্থ পাচার করেছেন। এ সময় প্রধান উপদেষ্টার প্রচেষ্টার প্রশংসা করে হাই কমিশনার বলেন, কানাডায় অর্থ জব্দ ও পুনরুদ্ধারের সুনির্দিষ্ট প্রক্রিয়া রয়েছে। বাংলাদেশ সরকার তালিকা দিলে সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। এ সময় কানাডাকে আরও বিনিয়োগের আহ্বান জানান প্রধান উপদেষ্টা। নির্ধারিত ঠিকানায় আওয়ামী লীগের গবেষণা সেল সিআরআই কার্যালয়ের অস্তিত্ব পায়নি দুর্নীতি দমন কমিশন। তবে অনুসন্ধানে আইএফআইসি ব্যাংকে সংস্থাটির ৩৫ কোটি ২১ লাখ টাকার এফডিআর এর তথ্য পেয়েছে তারা। এদিকে বাংলাদেশ ব্যাংকের ভল্টে রাখা সব কর্মকর্তার সেফ ডিপোজিট ফ্রিজ করতে চিঠি দিয়েছে দুদক। ফজলে আদিত্যের প্রতিবেদন।
আওয়ামী লীগের গবেষণা সেল সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশন সিআরআই বিভিন্ন রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়নে সহযোগিতা করার মাধ্যমে রাষ্ট্রীয় অর্থের ক্ষতি সাধনের অভিযোগে রাজধানীর ধানমন্ডিতে সংস্থাটির সম্ভাব্য প্রধান কার্যালয়ে অভিযান চালায় দুর্নীতি দমন কমিশন। 2 জায়গায় অভিযান চালানো হলেও প্রতিষ্ঠানটির কোনো অস্তিত্ব পায়নি দুদক। তবে আইএফআইসি ব্যাংকে সিআরআই এর নামে 35 কোটি 21 লাখ টাকার এফডিআর এর তথ্য মিলেছে। অভিযান পরিচালনাকালে প্রাপ্ত তথ্য অনুযায়ী দেখা যায় সিআরআই নামক প্রতিষ্ঠানের চেয়ারম্যান হিসাবে জনাব সজীব আহমেদ ওয়াজেদ জয়, ভাইস চেয়ারম্যান হিসাবে সাইমা ওয়াজেদ পুতুল, ট্রাস্টি হিসাবে রাদওয়ান মুজিব সিদ্দিক এবং জনাব নসরুল হামিদের নাম উল্লেখ রয়েছে। অভিযানকালে সরেজমিনে সিআরআই এর কার্যালয়ে উপস্থিত হয়ে কার্যালয়টি বন্ধ পাওয়া যায়। প্রাপ্ত তথ্যাদি পর্যালোচনায় দেখা যায় আইএফআইসি ব্যাংকে সিআরআই নামক প্রতিষ্ঠানটির নামে একটি 35 কোটি 21 লক্ষ টাকার এফডিআর রয়েছে। এই সংক্রান্তে বিভিন্ন ব্যাংক থেকে আরও তথ্যাদি সংগ্রহ করা হচ্ছে। গত 26 জানুয়ারি আদালতের অনুমতি নিয়ে দুদকের তদন্ত দল বাংলাদেশ ব্যাংকের ভোল্টে অনুসন্ধান চালায়। এ সময় সাবেক ডেপুটি গভর্নর এসকে সুরের সেফ ডিপোজিট খুলে 55,000 ইউরো, 1,69,300 মার্কিন ডলার, 1 কেজিরও বেশি স্বর্ণ এবং 70 লাখ টাকার এফডিআর জব্দ করা হয়। এমন অস্বাভাবিক সেফ ডিপোজিটের সন্ধানে বাংলাদেশ ব্যাংকের নিরাপত্তা ভোল্টে রাখা সব কর্মকর্তার সেফ ডিপোজিট সাময়িক ফ্রিজ করার ব্যবস্থা নিতে চিঠি দিয়েছে দুদক। এই ধরনের যে লকারগুলো রয়েছে সেগুলো তল্লাশি করা প্রয়োজন। সেই জন্যই অনুসন্ধান দল পক্ষ থেকে বাংলাদেশ ব্যাংকে সেই লকারগুলো সাময়িকভাবে ফ্রিজ করার জন্য অনুরোধ করা হয়েছে। বিজ্ঞ আদালতের অনুমতিক্রমে পরবর্তী সময়ে অনুসন্ধান দল এ বিষয়ে পরবর্তী আইনানুগ কার্যক্রম গ্রহণ করবেন। এদিকে আগারগাঁও পাসপোর্ট অফিসের সাবেক পরিচালক আব্দুল্লাহ আল মামুনের বিরুদ্ধে করা মামলার চার্জশিট দাখিলের অনুমোদন দিয়েছে দুদক। ফজলে আদিত্য, দেশ টিভি, ঢাকা। সংস্কারের নামে ধোঁয়াশা তৈরি না করে দ্রুত নির্বাচন দিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এদিকে দেশের সব খাত ধ্বংস করে পতিত আওয়ামী লীগ নিজেরাই ধ্বংস হয়ে গেছে বলে মন্তব্য করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন। বলেন, অন্তর্বর্তী সরকারের সংস্কার বাস্তবায়নেও প্রয়োজন নির্বাচিত সরকার। আরও জানাচ্ছেন সাইফুল রিপোর্ট। স্বাস্থ্য খাত সংস্কারে দলের সুপারিশ তুলে ধরতে মঙ্গলবার গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে কথা বলেন দলটির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন। আছে মধ্যমেয়াদী, এটা 1 থেকে 5 বছর, দীর্ঘমেয়াদী সেটা হচ্ছে 10 বছর পর্যন্ত। ইউনিভার্সাল হেলথ কাভারেজের আলোকে দেশের মানুষের চিকিৎসা সেবা নিশ্চিতে স্বল্প, মধ্যম ও দীর্ঘমেয়াদে স্বাস্থ্য খাতের সংস্কারে দলের প্রস্তাবনা তুলে ধরেন বিএনপির স্থায়ী কমিটির এই জ্যেষ্ঠ সদস্য। জেনারেল ফিজিশিয়ান অধীনে প্রত্যেক নাগরিককে একজন সরকারি রেজিস্টার্ড চিকিৎসকের অধীনে রাষ্ট্রীয় খরচে সর্বোত্তম স্বাস্থ্য ব্যবস্থা প্রদানের পর্যায়ক্রমিক ব্যবস্থা গ্রহণ, বিদ্যমান দ্বিতীয় জেলা ও সদর হাসপাতাল এবং তৃতীয় স্তরের বিশেষায়িত স্বাস্থ্যসেবা শক্তিশালীকরণ, সঠিক রেফারেন্স সিস্টেম বাস্তবায়ন, রোগী ও সেবা প্রদানকারীর জন্য সমতাভিত্তিক আইন প্রণয়ন। স্বাস্থ্য খাতের সংস্কারে দলের গঠিত কমিটির সদস্যরা এ সময় অভিযোগ করেন পরিকল্পিতভাবে স্বাস্থ্য খাতকে ধ্বংস করেছে পতিত আওয়ামী লীগ সরকার। এই সরকারের মূল চেষ্টাই ছিল যে এই সব জায়গাগুলোকে যেটা একটু নষ্ট হয়ে গেলে পার্শ্ববর্তী দেশে আমরা ইজিলি আমাদের লক্ষ্য করতে, তার জন্য আজকে $10 বিলিয়ন প্রতি বছর আমাদের দেশ থেকে অর্থ চলে যাচ্ছে পার্শ্ববর্তী দেশে। ডক্টর খন্দকার মোশাররফ হোসেন বলেন, সব খাতের ধ্বংসের পাশাপাশি নিজেদেরও ধ্বংস করেছে পতিত আওয়ামী লীগ সরকার। আপনারা জানেন যে সার্বিকভাবে এই বিগত পতিত সরকার এভাবে সুবিধাবাদীদের খপ্পরে পড়ে তারা বিভিন্ন সেক্টরকে ধ্বংস করেছে আর সর্বশেষে তাদের নিজেকে ধ্বংস করেছে। এই প্রস্তাবনাগুলো যদি এই সরকার গ্রহণ করে, পরবর্তী যে সরকারই জনগণের সরকার সেগুলো বাস্তবায়ন করবে। এদিকে মানিকগঞ্জ জেলা বিএনপির নবগঠিত কমিটির নেতাদের সাথে নিয়ে দলের প্রতিষ্ঠাতা ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানান বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এ সময় সাংবাদিকদের সাথে আলাপকালে গ্যাসের দাম বাড়ানোর সমালোচনা করেন রিজভী।
12 কেজি গ্যাসের সিলিন্ডারের আপনার 19 টাকা দাম বৃদ্ধি করেছে। এটা তো হতে পারে না। একটি নির্দিষ্ট সময় এবং দ্রুততর সময়ের মধ্যে অবাধ সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে পারে, সেই অঙ্গীকার দিতে হবে জনগণ। সংস্কারের নামে ধোঁয়াশা তৈরি না করে দ্রুত নির্বাচন দিতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান বিএনপির এই সিনিয়র যুগ্ম মহাসচিব। অনিশ্চয়তা কাটানোর জন্যও তো আপনার রাজনৈতিক সরকার দরকার। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা। বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচিতে প্রায় 50 লাখ ভোটার যুক্ত হচ্ছে, তবে কমিশনের লক্ষ্য ছিল 61 লাখের বেশি। এমনটাই জানালেন ইসি সচিব আক্তার আহমেদ। বলেন, মিথ্যা তথ্য দিয়ে 17 বছরের কেউ ভোটার হয়েছেন এমন তথ্য নেই ইসির কাছে, তবে সুনির্দিষ্ট অভিযোগ পেলে খতিয়ে দেখবে কমিশন। শিউলি রায়ের রিপোর্ট। গত 20 জানুয়ারি বাড়ি বাড়ি থেকে ভোটার তালিকা হালনাগাদের জন্য তথ্য সংগ্রহের কাজ শুরু করে নির্বাচন কমিশন। সোমবার ছিল তথ্য গ্রহণের শেষ দিন। মঙ্গলবার রাজধানীর আগারগাঁয়ে নির্বাচন ভবনে সংবাদ সম্মেলন করেন নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আক্তার আহমেদ। তিনি জানান, এবারের হালনাগাদে ভোটার তালিকা যুক্ত হচ্ছেন 49,70,388 জন ভোটার। তবে নির্বাচন কমিশনের লক্ষ্য ছিল 61 লাখেরও কিছু বেশি। ভোটার তালিকা থেকে মৃত ভোটার বাদ পড়েছেন 15,23,000, যা শতকরা হিসেবে 1.77%। মোট বৃদ্ধির 3.9%-এর মধ্যে বাদ পড়াদের বৃদ্ধির হার 2.44%। এছাড়াও নতুন ভোটার বৃদ্ধির হার শতকরা 1.46%। নতুন ভোটার নিবন্ধন হয়েছেন 1.46। মোট বৃদ্ধির হার সেক্ষেত্রে 3.9%। আর মৃত ভোটার কর্তনের হার এটা 1.77। নারী ভোটার প্রসঙ্গে তিনি বলেন, এবার 16 লাখ নারী ভোটার হতে নিবন্ধন করেছেন। চলমান হালনাগাদ কর্মসূচিতে যারা বাদ পড়েছেন তাদেরও যুক্ত করা হবে তালিকায়। এই ডেটাটা আমরা রেগুলার আপডেট করছি। এখন আমি এই পয়েন্ট ইন টাইমে দাঁড়িয়ে বলছি, আগামীকালকে আসলে এই ডেটাটা চেঞ্জ হবে আর বাড়বে। কাজেই আপনাকে এই ডেটাটা, সেজন্য স্ট্যাটিস্টিক্স এর ভেরিয়েশনটাই ওই জায়গাটাতে, সৌন্দর্যটাও ওইখানে যে আজকেরটা কালকের ভেরিয়েবল হয়ে যাচ্ছে, মানে রিলেটিভ হয়ে যাচ্ছে। এছাড়া নিবন্ধন চলবে 11 এপ্রিল পর্যন্ত। অনলাইন এবং আঞ্চলিক কার্যালয়ে 18 বছরের বয়সী বাংলাদেশিরাও নিবন্ধন করতে পারবেন। শিউলি রায়, দেশ টিভি, ঢাকা। মাসব্যাপী অমর একুশে বইমেলা যেন বাঙালির প্রাণের মেলা। সন্ধ্যা গড়াতেই বাংলা একাডেমি ও সোহরাওয়ার্দী উদ্যান পরিণত হয় পাঠক, লেখক ও প্রকাশকের মিলন মেলায়। বছর জুড়ে যারা অপেক্ষায় থাকেন, নতুন বইয়ের ঘ্রাণে মাতোয়ারা হয়ে ওঠেন তারা। বইমেলার চতুর্থ দিনে পাঠকদের হাতে এসেছে 47টি নতুন বই। এইচ হিমেলের প্রতিবেদন। সন্ধ্যা গড়াতেই মেলা প্রাঙ্গণে বাড়তে থাকে পাঠক লেখকদের আনাগোনা। নতুন বই কিনতে বন্ধুবান্ধব কিংবা পরিবারের সদস্য সহ মেলায় ভিড় জমান অনেকে। বই কিনে উচ্ছ্বাস প্রকাশ করেন তারা। বই কেনার পাশাপাশি মেলায় ঘুরতেও এসেছেন অনেকে। খুবই ভালো লাগছে। আমি প্রথমবার বইমেলায়, চট্টগ্রামের বইমেলায় গিয়েছি। ঢাকায় বইমেলা সম্পর্কে শুনেছি, প্রথমবার ঢাকার বইমেলায় আসছি। এক্সপিরিয়েন্স খুবই ভালো। আমারও সৈয়দ অলিউল্লাহর বই পছন্দ, তো আমি ওইটা নিয়েছি। আর আমরা প্রথমবার এসেছি, অনেক ভালো লাগছে। বিক্রেতারা বলছেন মেলা সবে মাত্র শুরু, তাই বেচা বিক্রি কম। সামনের দিনগুলোতে বইপ্রেমীদের আনাগোনা বাড়ার পাশাপাশি বিক্রিও বাড়বে বলে আশা করছেন তারা। আমাদের এখানে আমার বই ছাড়াও আরও সত্যজিৎ রায়ের বই আছে এবং বাংলাদেশে বেশ কিছু প্রতিষ্ঠিত লেখকদের বই পাওয়া যায় এখানে। মোটামুটি ভালোই। এই বছর আমার ধারণা প্রায় এখন পর্যন্ত 10-12টা বই বের হয়েছে আর কি। লেখকদের প্রত্যাশা, মেলায় আসা সবাই যেন বই কেনেন। ইন্টারনেটের যুগে কিন্তু বই পড়া এবং বই কেনার প্রতি একটু কম্পারেটিভলি আগ্রহ কমে গেছে। সেই আগ্রহ যাতে বাড়ে, সেজন্য সবার দিক থেকে একটা প্রচেষ্টা থাকা উচিত। মেলার নিরাপত্তায় তৎপর রয়েছেন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। সার্বিক নিরাপত্তার দিক থেকে র্যাব 3 প্রতিনিয়তই 24 ঘন্টার জন্য এখানে নিয়োজিত আছেন এবং যেখানেই যে অবস্থায় যদি চ্যালেঞ্জিং মোকাবেলা করতে হয়, সব চ্যালেঞ্জিং মোকাবেলায় র্যাব প্রস্তুত আছেন। মঙ্গলবার মেলায় প্রকাশিত হয়েছে 47টি নতুন বই। এ পর্যন্ত প্রকাশিত মোট বইয়ের সংখ্যা 92টি। এইচ হিমেল, দেশ টিভি, ঢাকা।
বাদ ফজর বয়ানের মধ্য দিয়ে শুরু হয় বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বের দ্বিতীয় দিনের কার্যক্রম। সকালে সাধারণ মুসল্লিদের উদ্দেশ্যে বয়ান করেন পাকিস্তানের মাওলানা ওবায়দুল্লাহ খুরশিদ। ইজতেমা থেকে হেদায়েত নিয়ে কালিমা, নামাজ, ইসলামের দাওয়াত সবার কাছে পৌঁছে দেওয়ার কথা জানান মুসল্লিরা। বুধবার আখিরি মুনাজাত ঘিরে নিরাপত্তা জোরদারের কথা জানিয়েছে গাজীপুর মহানগর পুলিশ। হাসান মাহমুদের রিপোর্ট। সূর্য ওঠার আগে জেগে উঠেছে টঙ্গীর তুরাগতীর। তাবলিগ জামাতের ৬ দফার ওপর বক্তব্য রাখছেন পাকিস্তানের মাওলানা ওবায়দুল্লাহ। অন্যদিকে সাথীদের আপ্যায়নে চলছে রান্নার ব্যস্ততা। দ্বিতীয় পর্বের দ্বিতীয় দিনের আনুষ্ঠানিকতায় ছিল সাধারণ মুসল্লিদের জন্য বয়ান, আলেম ও শিক্ষার্থীদের জন্য আলাদা তাশকিল। বিভিন্ন মেয়াদে চিল্লার জন্য জামাতবদ্ধ করা হয় এদিনের কর্মসূচিতে। মুসল্লিরা বলছেন, ঈমান, নামাজ ও ইলমের সার্বক্ষণিক চর্চার মধ্য দিয়ে সাধারণ মানুষের মাঝে ইসলামের শান্তির বাণী পৌঁছে দেওয়ার স্বতঃস্ফূর্ত দায়িত্ব নিয়েই মাঠ ছাড়বেন তারা। দ্বিতীয় পর্ব আমরা আমাদের সাথে আছি এবং কি নিজকে নিজ গড়ার জন্য আল্লাহর হুকুম এখন জানি না, যাতে করে আমরা নিজ এলাকাতে যাইতে পারি, কাজ করতে পারি, এটার জন্য আমরা এখানে আসছি। যে আমল করতেছে আমল নেওয়ার জন্যই আসছি, যে আমল শিক্ষা আমল করার জন্য আসছি। অন্যদিকে তাবলিগের অন্যতম কর্মসূচি ইকরামুল মুসলিমিন বা মানবতার সেবায় নিয়োজিত করতেই সময় ব্যয়ের বাসনা মুসল্লিদের। প্রচুর লোক সমাগম। আমরা দ্বিতীয় ইজতেমা নওগাঁ থেকে আসছি এবং বিশ্বের থেকে বিভিন্ন দেশ থেকে বড় বড় আলিম আলামা বক্তব্য রাখবে, বক্তব্য শোনার জন্য ইনশাল্লাহ আইসি। আমরা সেই আমল করব, এটাই আমাদের কাম্য ইনশাল্লাহ। সবাই আসেনি, আমরা এখান থেকে কিছু শিখে তাদেরকে শিখাতে পারবো, এরকম নিয়েতেই শিক্ষা অর্জন করে যাব। দ্বিতীয় পর্বের আয়োজনে ছিল বাড়তি নিরাপত্তা, তাই সার্বিক প্রস্তুতিতে সন্তুষ্টি জানান আয়োজকরা। যে আগামীকাল আনুমানিক 12টার সময় দোয়া হবে এবং এখানে ইনাদের পক্ষ থেকে অনেক সুন্দর আসা যাওয়ার একটা ট্রাফিকিং সুন্দর ব্যবস্থাপনা আছে। আমরা যারা এখানে আসতে চাই আমরা আসবো ইনশাল্লাহ, কোনো সমস্যা নেই। বুধবার দুপুর 12টায় আখিরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে দ্বিতীয় পর্বের বিশ্ব ইজতেমা। এজন্য আনুষ্ঠানিক সব প্রস্তুতি আছে বলে জানান গাজীপুর মহানগর পুলিশ কমিশনার। মুসল্লিদের ভাইদেরকে অনুরোধ করতে চাই, রাস্তাটার মধ্যে আপনারা কখনো মোনাজাতের জন্য বসে যাবেন না এবং মাঠের অনেক জায়গা খালি থাকে। আপনারা যদি আস্তে আস্তে মাঠে ঢুকেন তাহলে জনগণের জন্য সুবিধা হবে। এটির মাধ্যমে আমরা জনগণকে স্বস্তি দিতে পারবো, রাস্তাটা ক্লিয়ার রাখার চেষ্টা করবেন। 6 ফেব্রুয়ারি পুলিশের কাছে ইজতেমার মাঠ আনুষ্ঠানিক বুঝিয়ে দেবে শুরায়ে নিজাম বা মাওলানা জোবায়েরপন্থীরা। 14 ফেব্রুয়ারি থেকে শুরু হবে সাদপন্থীদের বিশ্ব ইজতেমা। টঙ্গী বিশ্ব ইজতেমার মাঠ থেকে হাসান মাহমুদ, দেশ টিভি।